শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে সাতরঙা রামধনু আর আমাদের জীবন। তো সাধারণভাবে কিন্তু সাতরঙা রামধনুর সাথে আমাদের জীবনের আমরা কি বলবো, যে রামধনু দেখলে ভালো লাগে, ছোটবেলায় নেচে নেচে এই রেনবো রেনবো 7টা কালার আমরা জানি, বিপজর 7টা কালার, এগুলো আমরা সব জানি। যত বড় হয়েছে দিনে দিনে এই রামধনুর সাথে আমাদের জীবনের একটা ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। কেননা এই রামধনু যখনই উঠতো না, আমি তো লেখালেখি করি, ভীষণ একটা স্বপ্নের জগৎ। একটা রামধনু দেখলে মনে হয় যেন সত্যিই শ্রীরামচন্দ্রের সেই ধনুকের মতো এরকম একটা মানে আমি যেহেতু খুব কল্পনা জগতে থাকতে চিরদিনই ভালোবাসি, নিজের একটা ছোট্ট জগৎ যেখানে ওই লেখালেখি চিন্তা, হয়তো যুক্তি নেই কোনো, এরকম প্রচুর উৎপটাং চিন্তা, তো এগুলো করতাম। যত বড় হয়েছি না, দেখেছি, মেলানোর চেষ্টা করেছি যে আমার নিজের জীবনে প্রচুর সাফারিংস, প্রচুর অবস্ট্যাকলস, মানে বাধা বিপত্তি যাকে বলে। মানে একটা সময় ধরেই নিয়েছিলাম যে বাধা না হলে ভালো কাজ হবে না। যে কাজটা দেখতাম, তোমরা অবাক হয়ে যাবে শুনলে, মানুষ বলে না যে নিজেদের ওই যে বলে না সিক্স সেন্স কাজ করে, আসলে সিক্স সেন্সটাও কিন্তু আমার নিজেরই তৈরি। আমি যেরকম, আমার সিক্স সেন্স সেরকম। তো কোনোদিন হয়তো একটা আলোচনা করব। তো আমার ওইরকম ছিল যে আমার একটা সিক্স সেন্স, আমি মনে মনে ভাবতাম যে একটা যদি স্মুথলি কোনো কাজ হয়ে যেত, মনের মধ্যে একটা দুঃখ হতো। লোকে কাজ হয়ে গেলে খুশি হয়, কিন্তু আমার একটা ভিতরে দুঃখ যে বিনা বাধায় হলো কাজটা, তার মানে এটা বেশি দিন টিকবে না। তো এরকম ভাবতাম, কিন্তু দিনে দিনে না বুঝতে পেরেছি যে এগুলো সমস্ত কিন্তু আমার মানে ক্রিয়েশন বা আমার রেস্ট্রিকশন। আমি মানে রেস্ট্রিক্ট করে রেখেছি আমার মাইন্ডটাকে। একটা বিরাট যে জগৎ বলে, সেই মনে রামধনু কিন্তু উঠতে পারে হাজার দুঃখ কষ্টের মধ্যে। মানে আমি এবার একটু রিলেট করার চেষ্টা করছি যেভাবে আমি দেখি, কারণ এগুলো প্রচুর পড়াশোনা, প্রচুর ভাস্ট একটা টপিক। যদি একটু যাদের সময় নেই চিন্তা করার, তাদের আলাদা কথা, কিন্তু যারাও আমার মতো কল্পনার জগতে বাস করে বা একটু চিন্তাভাবনা করে, তারা কিন্তু এই জিনিসের কিন্তু মিলাও মানে একটা ছন্দ পাবে। তো সেটাই বলছি যে যেরকম জাপানের কথা বলছি, যেরকম ধরো এরকম ওখানে একটা ব্যাপার আছে যে এরকম যখন ধরা মানে বৃষ্টির পর, আমাদের এখানে জানি না, আমরা তো ছোট থেকে রামধনু দেখে খুশি হয়েছি, কিন্তু কোনো মিথ আছে বা এরকম আমি শুনিনি, থাকতেও পারে হয়তো। কিন্তু জাপানে এরকম আছে, যখন হাজার বৃষ্টির পর লোকে প্রার্থনা করছে যে বৃষ্টি থেমে যাক, ও আমরা জানি ওখানে কি ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, তো ওরা ওই রামধনুর অপেক্ষা করে। মানে রামধনু ওঠা, রেনবো মানে হচ্ছে বিধাতার আশীর্বাদ। এটা মানে হাজার সাফারিংসের পর, হাজার বৃষ্টির পর, জীবনের সমস্ত দুঃখ, সমস্ত জীর্ণতা, অত বৃষ্টি সমস্ত চলে যাওয়ার পর তখন কিন্তু রেনবো আসে, এরকম একটা। তো সেটার সাথে আমি কানেক্ট যেটা করেছি, আমি সেটাই বলছি তোমাদেরকে। এটা একেবারে আমার নিজস্ব কানেকশন তোমরা বলতে পারো, আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। তো আমারও মনে হয় যে আমাদের মানব জীবনের সঙ্গে কিন্তু পৃথিবীর যা কিছু, মানে এই যে মাদার নেচারের যা কিছু আমাদের সঙ্গে কিন্তু মেলে। মানে আমরা যদি দেখি একটা গাছের বড় হওয়ার সাথে, যেরকম বলে না ব্যাম্বু স্টিক বা ব্যাম্বু প্লান্ট, বাঁশ গাছের বড় হতে অনেক সময় লাগে, পাশে গোলাপ গাছটা তত্তর করে বেড়ে যাচ্ছে, বলছে তুই আজকেও বড় হলি না, তোর আজকেও জীবনে বাধা, তুই আজকেও বড় হলি না, আমাকে দেখ আমি কত বড় হয়ে গেলাম। তারপর যখন একটা তেড়ে একটা ঝড় আসে, তখন গোলাপ গাছটা মানে একদম বেঁকে গেল, কিন্তু যতদিনে বাঁশ গাছ উঠে দাঁড়ালো, সে কিন্তু আর হাজার ঝড়ে বেঁকে না। তাই এক এক রকমের ফিলসফি বা দর্শন, যে সাফারিং কিন্তু মানুষকে ওই ডাঁটছে, মানে অনেকে হেরে যায়, কিন্তু আমি সবসময় বলবো সাফারিংয়ে মানে ভয় পেলে চলবে না, উঠে ডাঁটছে দাঁড়াতে হবে যে আমি হচ্ছে সেই বাম্বু প্লান্ট বা আমি হচ্ছে সেই বাঁশ গাছ, যে সময় নিচ্ছে রুটটাকে, মানে উপরে যতটা বড় হবে তার তলায় ততটা রুট। তো ওরকম কোনো ব্যাপার নেই। যে আমি আমার মেয়েকেও সবসময় বলি, মানে আগে যেন ভাবতাম এগুলো বাধা না এলে, ওরম নয় মানে ব্যাপারটা। এই বাধাগুলো কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো যেটা অন্য কথায় চলে যাচ্ছি, তো যেটা বলছিলাম যে রামধনু ওই সমস্ত বাধা বিপত্তি বা সমস্ত কষ্ট দুঃখ, সমস্ত যা কিছু মানসিক কষ্ট বা দৈহিক কষ্ট যা কিছু, তারপরে কিন্তু আমরা রামধনু ওঠাতে পারি আমাদের জীবনে, আমাদের মনে। তো সেটা বলতে গিয়ে
সত্যি সবটাই আমাদের হার্ট মানে মাইন্ড রিলেটেড। আমি কিভাবে ভাববো, মানে একটা জিনিসই অনেক মানুষ অনেক রকমভাবে ভাবতে পারে, ঠিক সেরকম। তো সেটা বলতে গিয়ে যেরকম বলা আছে না, সাতওয়া আসমা একটা কথা আছে, অনেক গানে আমরা দেখবো বা অনেক উর্দু হিন্দি কবিতাতে পাওয়া যায় সাতওয়া আসমা, বা বাংলায় যেটাকে বলে সাত স্বর্গ। তো বলে নরকেরও নাকি এরকম 7টা বিভাগ আছে, তো সেসবে যাব না আজকে। 7টা স্বর্গ, আমরা যদি এই 7টা স্বর্গ আমি যখন বলবো তোমাদের, তখন মনে হবে যেন 7টা স্বর্গ বোধহয় বাইরে কোথাও আছে, স্বর্গ বোধহয় বাইরে, সেখানে মহারাজ ইন্দ্র বা বরুণ দেব এরকম। আসলে সবটাই কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে কিন্তু কানেক্ট করতে পারি। এই স্বর্গ বা মানে মর্ত বা পাতাল, এই সমস্ত কিন্তু আমাদের ভিতরে। তো এই সাতওয়া আসমা বা এই যে হাইয়েস্ট পিকে যাওয়া, আমাদের মনটাই কিন্তু যাবে। মানে আমরা স্বর্গ তো কিছু দেখিনি, তো এই 7টা রামধনুর রঙের সাথে এই 7টা আমার নিজেরা, তোমাদের সহমত তোমরা নাও হতে পারো, এটা আমি খুব মেলাই যে আমি যদি ওই 7টা কালার বা 7টা ওই স্টেট অফ লাইফ আমি কানেক্ট করি, তাহলে কিন্তু আমার জীবনে হাজার কষ্টের মধ্যেও রামধনু ওঠাতে পারি। কেননা দেখো, আজকে আমার অবস্ট্যাকলস আমার লাইফে আছে বা সাফারিং আমার লাইফে আছে, তাই হয়তো পড়াশোনা করে জানার চেষ্টা করি। আজকে যদি আমার লাইফটা খুব কনভিনিয়েন্সে কাটতো বা খুব কমফর্ট এরিয়াতে কাটতো, এই চাকরি বাকরি করছি, এই জীবন কাটছে, তাহলে হয়তো হতে পারতো যে মানুষের লাইফটা তো টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, যে ও চলছে তো ঠিকই, কী দরকার শুধু শুধু আবার দুটো পাতা উল্টে পড়ার। আমার একটা সবসময় খোঁজটা রয়েছে যে কী ব্যাপার, কেন। তো যত দেখছি গভীরে ঢুকছি তত জানতে পারছি। এবং ঈশ্বরই না, পড়াশোনাও যখন আমাদের ওই খোঁজটা আসে না, বলছে 10 ডাইরেকশন থেকে ওই ইয়েটা চলে আসে, মানে রসদগুলো চলে আসে পড়াশোনা করার। তো এইটা বলতে গিয়ে 7টা স্বর্গ যেটা বলছে, আমি ভুলে যাই বলে আমি লিখে রেখেছি। 7টা স্বর্গের মধ্যে যেটা বলেছে, বারবারই তোমাদের বলছি 7টা স্বর্গ মানে আলাদা কোথাও নয়, এটা আমাদের জীবন দিয়ে, মানে রামধনু এবং মানব জীবন আমাদের সাথে কানেক্ট করানোর জন্য বলছি। তো 7টা স্বর্গের প্রথমটা হচ্ছে ভূলোক। ভূলোক মানে হচ্ছে এই পৃথিবী, যে ল্যান্ডে আমরা থাকি। আমরা জানি না ইউনিভার্সে এরকম প্রচুর, বলে নাকি এরকম প্রচুর রয়েছে। তো আমাদের পৃথিবীটা যে আমরা যেটা দেখতে পারি, এটা ভূলোক, মানে আমরা যেখানে থাকি এটা হচ্ছে ভূলোক প্রথম। এবার বলছে, তারপরে বলছে ভূবর লোক। প্রথমটা হচ্ছে ভূলোক, তারপর বলছে ভূবর লোক। ভূবর লোকটা কি? ভূবর লোক হচ্ছে মহাকাশ, মানে অন্তরিক্ষ, যেটা আমাদের কিন্তু এখনও অনেক অজানা, মানে প্রচুর রিসার্চ চলছে। বা সেটার সাথে ভূলোকটা তো কানেক্ট করানোর কিছু নেই, আমরা জানি যেখানে আমাদের জন্ম হয়েছে, আমাদের বেড়ে উঠছি আমরা, এইটা হচ্ছে একটা। এটাও কিন্তু একটা স্বর্গ, মানে ভূলোকে জন্মানো, মানে মানুষ হয়ে জন্মানো ভূলোকে, এটা একটা স্বর্গের মতো, মানে অনেক জন্মের পর, মানে অনেক জনই পেরিয়ে আমরা এই ভূলোকে মানুষ হিসেবে জন্মাই। তো এটাও একটা স্বর্গ। এরপরে হচ্ছে ভূবর লোক, মানে অন্তরিক্ষ। এবার দেখো, আমি যদি আমার ওই কানেকশনটা থাকে যে আমার ভিতরেও তো অন্তরিক্ষ আছে, যেগুলো আমার নজর এখনও পৌঁছয়নি। তো সবার কি সেই কোয়েস্ট থাকে যে আমার মধ্যে এত পাওয়ার, বা আমার মধ্যে সবসময় একটা খোঁজ দেখি না, আমরা পট করে বলে দিই যে আমি পারবো না, এটা আমি পারবো না। আজকেই আমি একটা অপর্ণা সেনের ইন্টারভিউ একটা শুনছিলাম। আমি জানি না ওই সিনেমাটা, আমি এত সিনেমার পোকা, কিন্তু ওই সিনেমাটা আমি কোনো কারণে দেখিনি, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, কোনো কারণে দেখা হয়নি। তো বলছে যে আমি কম্পিউটারে, আমি জাস্ট কানেক্ট করানোর জন্য বলছি জীবনের অভিজ্ঞতাগুলো দিয়ে, যে উনি যে ঘরটায় বসে কাজ করছেন, মিসেস তো অপর্ণা সেন যেখানে বসে কাজ করছে, তো সেখানে বারবার উনি যখন স্ক্রিপ্টটা লিখছেন, ক্যারেক্টারটা যেটা বসানোর চেষ্টা করছেন উনি, সেটা বারবার যখন ওই মেয়ের সাথে কথা বলছে, মেয়ে পিছনে খাটে বসে কঙ্কনা সেন ওই বই পড়ছে, বলছে যতবার আমি মেয়ের দিকে তাকাচ্ছি, ক্যারেক্টারটা যখন ও শুনছে ওই স্ক্রিপ্টটা, ওর মুখের মধ্যে বিভিন্ন রকম ইমোশনাল চেঞ্জেস হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি কেন বাইরে আর্টিস্ট খুঁজবো, যেহেতু ওটা মনে হয় সাউথ ইন্ডিয়ান কোনো ইয়ে ছিল, তো আমি কেন বাইরে খুঁজবো, আমি কেন সাউথে যাব, আমার ঘরেই তো রয়েছে। এও ঠিক তাই, মানে আমরা বাইরে খুঁজি। যেরকম আমি যখন বলছি ভূবর লোক, আমি অন্তরিক্ষ, মানে আমি ভাবছি এটা বাইরে, 100 বার বাইরে, কিন্তু যা গ্রহ নক্ষত্র যা কিছু সব কিন্তু আমার ভিতরে, সব আমার ভিতরে। আমি বলছি না, এই কথাটা আমি ভীষণ বিশ্বাস করি বলে আমি বলি যে একটা সমুদ্রের মধ্যে যা পাওয়ার,
মানে সমুদ্রের যে কোনো জায়গায় যদি 1 হাঁটলা জল তুলে করি তো সেটা নুন মানে সল্টই হবে। তো আমাদের লাইফটাও তাই, মানে যে কোনো মানুষের জীবনেই কিন্তু সেম ভাস্টনেস রয়েছে। আমরা ওই অন্তরিক্ষ বলে ঠেলে দিই যে ওটা তো সায়েন্টিস্টরা খুঁজবে না। মানে আমি ওই কঙ্কনা সেন যেটা বলছিলাম, কঙ্কনা সেনকে যখন বলেছে মা, তখন বলছে না আমি পারবো না, আমি পারবো না, ওই ল্যাঙ্গুয়েজ আমি কমফোর্টেবল নই। তখন বলছে চল না আমরা চেষ্টা করে দেখি, ওই যে অন্তরিক্ষ দেখি না, একটা চেষ্টা করে দূরবীন লাগিয়ে দেখি না আমরা যদি এটা পারি বলে, তখন অপর্ণা সেন বিভিন্ন রকম ওয়েজ মেয়েকে বলছে। তার একটা হচ্ছে যে বাড়িতে ওরা ইংরেজিটাই যে বলতো সেটা একটু সাউথ ইন্ডিয়ান ছন্দের, মানে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ল্যাঙ্গুয়েজ বলতো। তো এরকম মানে আমরা অন্তরিক্ষকে বাইরে ঠেলে দিলে হবে না, আমাদের ভিতরেই সিক্রেট। কে বলেছে পারবো না, আমি পারবো। তো সেইটাই হচ্ছে ওই সেকেন্ড, যেটা আমি স্বর্গের প্রথম দুটো বললাম। এবার থার্ড হচ্ছে স্বরলোক। এই স্বরলোকটা আসলে আরেকটু পরে আসার কথা, আমি যেভাবে লিখেছি আমি সেভাবেই বলছি। স্বরলোক হচ্ছে ধ্বনি। যখন আমার খোঁজটা কমপ্লিট হচ্ছে তখন আমি কিন্তু বলছি, আমি একটা গায়ে কাটা দেয়, বলছে যারা বীজ মন্ত্র নিয়ে পড়াশোনা করেছো বা বীজ কাকে বলে, যাদের সামান্য, এগুলো তো খুব ভাস্ট সব স্টাডি, এগুলো আমাদের পক্ষে এক জন্মে মানে হয় না, এক জন্মে জানা যায় না। এটা একটা কন্টিনিউয়াস জার্নি, জানার একটা জার্নি। কিন্তু যত সামান্য যে বীজটা, কিন্তু যে শব্দটা, যেটা যে ধ্বনিটা, যে শব্দটা আমাদের গুরুদেব আমাদেরকে দিয়েছেন কিছুর সঙ্গে অ্যাড করে, অরিজিনাল যে ধ্বনি, তো সেই ধ্বনিটা ওটা কিন্তু পাওয়া গায়ে সত্যি কাঁটা দেয়। মানে এই যে আমরা জানি না তোমরা জানো কি না, মানে এক একটা কিন্তু জন্ম এক একটা ঘরানার, মানে এক একটা জিন্সের, মানে কি বলবো, মানে বিভিন্ন রকম ক্যারি করে। সায়েন্টিফিক্যাল ইয়েতে ওরা ভালো বেটার বলতে পারবে, আমি জাস্ট ওপর ছোঁয়ার জন্য বলছি। যেরকম আমি আমার কথা বলছি, আমার নিজের বলছি না, আমার হাজব্যান্ডের কথা বলছি। আমার নিজেরটা আসলে আমার ঠিক মনে পড়ছে না। আমার হাজব্যান্ডের হচ্ছে মদগল্য গোত্র, ওরা সেনগুপ্ত। তো এই যে মদগল্য, এনারা সব মানে মুনি, ঋষি মুনি ছিলেন, সেজেস সেই সময়কার। তো ওই ঘরানার ওই একটা এটা নিয়ে একটা বিরাট গল্প আছে, তোমাদের একদিন বলবো। আমার হাজব্যান্ড তো খুব একটা, ও কমিউনিস্ট ফ্যামিলিতে জন্মেছে, তো ওর খুব একটা এগুলো ছিল না। তো বলে আমার যখন বিয়ে হয়েছে আমার বউ বগল দাবা করে সব নিয়ে এসছে, সব ঠাকুর সব নিয়ে এসছে। তো যাই হোক, এই যে তুমি বিশ্বাস করো না করো, তুমি একটা প্যাটার্নে জন্মেছো, একটা জিন্স বলো, ক্রোমোজোমস বলো, বা যে একটা প্যাটার্নে, যেটাকে আমরা মানে বৌদ্ধ ধর্মে যেটাকে আমরা কার্মিক প্যাটার্নস বলি, বিভিন্ন রকমভাবে ইলাবোরেট করে এক একটা ইয়েতে। তো সেই ইয়েতে যারা এই মানে সাধনার ইয়েতে ছিলেন, যারা ওই কাজটা বা ওই কি বলবো, এগুলো বোঝাতে না খুব কষ্ট হয়, ঠিক করে ভাষা খুঁজে পাই না কি বলবো। তো এদের মধ্যে যারা ওই ঘরানাটাকে স্ট্রং করার জন্য যারা সাধনা করেছেন, ধরো একটা পরিবারে যেরকম মায়ের সাধনা বাবার সাধনা আমরা আলাদা করতে পারবো না, কিন্তু তথাপি আমি বলবো একটা পরিবারে মায়ের বোধহয় সাধনাটা আরেকটু, কেননা মানে পুট অল দ্য থিংস টুগেদার, এইটা বোধহয় মায়ের ইয়ে থাকে। তো সেই রকমই এই যে ঘরানাটা তৈরি হচ্ছে মদগল্য গোত্র, এই যে স্ট্রিমটা মেন যারা ছিলেন, তারা দিনের পর দিন ধ্যান করেছেন, দিনের পর দিন। মানে এটা আমি হিন্দু ধর্ম বলে বলছি না, মানে সব কিছুতেই মানব জীবনের ভালো হবে বলে তারা সাধনা করেছে। মানে বলছে না যে টেক চার্জ নেওয়া, যে আমি যেমন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে গিরিশ ঘোষের বকল মানিয়েছিলেন, যে ঠিক আছে তুই পারবি না, আমি তোর হয়ে করবো, আমি তোর বকল মানিলাম আজকে থেকে, এও তাই। তো সেই সময় এই যে বীজ মন্ত্র, এগুলো কিন্তু ধ্বনি, মানে ধ্বনি হিসেবে এসেছিল ওনাদের কাছে, সেইটাই চলে আসছে, সেইটাই ধ্বনি, মানে কী বলবো, মানে যেরকম ওম, আমরা জানি পৃথিবীর সৃষ্টির পরে কিন্তু এই ধ্বনির একটা রিলেশন রয়েছে। সেরকম ইজিলি বলতে গেলে আমি আমার মানব জীবনের সঙ্গে রামধনুর যে 7টা রঙের বা 7টা স্বর্গের যে আমি কানেক্ট করার চেষ্টা করছি, কেননা প্রত্যেকটা জিনিসের একটা করে কালার থাকে, এও তাই প্রত্যেকটা ল্যান্ডের একটা করে কালার থাকে। এই ভূবর তোমার ভূলোক বলো, ভূবর লোক বলো, প্রত্যেকটা কালার যদি আমি কানেক্ট করি, প্রত্যেকটা কিন্তু 7টা স্পিরিটের 7টা কালার। তো সেটাই বলছি, যখন ধ্বনিতে আসছে কখন ভূলোক আমি বুঝলাম যে আমি
একটা ব্লেসিং, আমি মানুষ হয়ে জন্মেছি এইখানে ভূলোকে। তারপরে হচ্ছে অন্তরিক্ষ, আমার মধ্যেও কিন্তু অন্তরিক্ষ, ভূবরলোক, আমার মধ্যেও অন্তরিক্ষ আছে। তখন আমার ধ্বনিটার প্রয়োজন হবে। যেরকম সাধনা করে ওনারা ধ্বনি পেয়েছেন, নিজের মধ্যে রাখেননি, ওনারা মানবজন মানে মানব কল্যাণের জন্য বীজমন্ত্র দিয়ে গেছেন। সবার যার জন্য ক্ষমতাও থাকেন না, যে কোনো কেউ বীজমন্ত্র দিতে পারে, আমরা দিতে পারবো না, আমরা সাধারণ মানুষ, তো সেই লেভেল অফ যাদের ওই রয়েছে সাধনা, তারাই দিতে পারেন। তো ধ্বনির তখন দরকার হয় যখন একটা সাধনার পর একটা আমি যখন আমার অন্তরিক্ষের খোঁজ পেলাম, বা আমি আমার ভালো জিনিসের যদিও ওই যে আগেই তোমাদের বললাম 7টা আসমানে 7টা স্বর্গের মতো 7টা কিন্তু পাতালও আছে, এই ধ্বনি কিন্তু ওইখানেও আছে, কিন্তু সেই ধ্বনিটা এই ধ্বনি নয়, এই ধ্বনিটা মারাত্মক। এটা হচ্ছে রামধনু উঠবে, মানে যখন আমার লাইফে ওই অ্যাওয়েকেনিং আসছে যে আমি অন্তরিক্ষের, মানে আগে আমি পারতাম না, এখন আমি এটা পারি। আগে না এই জিনিস মানুষকে আমি ভয় পেতাম, এখন আর ভয় পাই না। এখন মনে হয় যে মানুষ আমার কি ক্ষতি করবে। কালকেই আমি আমার মেয়েকে বলছিলাম যে একটু স্পিরিচুয়ালি একটা মানে একটা কি বলবো, একটা স্পিরিচুয়াল বেস থাকা খুব দরকার মানুষের। স্পিরিচুয়াল মানে সবসময় যে ভগবান তা নয়, মানে আরও অনেক 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 অনেক। তো বলছে যে অনেক রকম এনার্জিকে না মানে মানে নিজের মধ্যে নেওয়া যায়, তো অনেক কিছু থেকে বাঁচা যায়। তো যাই হোক, এই ধ্বনিটা তখন যখন আমার এই যে কথা বলছি, এটাও তো ধ্বনি। তো এই যে ধ্বনিটা, এটাও কিন্তু একটা ঈশ্বরে, সবসময় দেখবে আমি কথায় কথায় বলি যে তার ইচ্ছা হয়েছে বলে এই বকবকটা আমি করতে পারছি, নাহলে আমার ধ্বনি আসতো না। আমাকে ভগবান বোবা করে দিত, দরকার নেই, তুই কথা বললে বাজে কথা বলবি, তোর কথা বলার দরকার নেই। আমি কথায় আমার সেই কারেজ, আমার সেই সাহসই আসতো না যে এই কথাগুলো বলবো, আমার সেটা নেই। আমার কে বলবে, কে কী ভাববে নেই, হঠাৎ কে কী দেখবে আমার নেই। কেন কি ওই যে বলছি, আমার ভিতরকার যে ইচ্ছেটা, যে আমি যখন বুঝতে পারি যে হ্যাঁ, হাজার কষ্টের মধ্যেও, হাজার ধরো খুব খারাপ একটা দিন কাটানোর পরেও আমি আমার মাইন্ডে কিন্তু রামধনু ওঠাতে পারি। সেটা কখন? যখন আমার প্রথম ওই ভূলোক, আমি তো মানুষ, আমি এই পৃথিবীতে জন্মেছি, আমি তো 8-10টা প্রাণীর থেকে অনেক উন্নত, তখন আমার মধ্যে একটা রামধনুর রং উঠলো, গায়ে কাটা দেয়। তারপরে ভূবরলোক, আমি আমার নিজের অন্তরিক্ষটাকে টাচ করতে পেরেছি। কে বলেছে আমি পারি না? আমি পারি হাসতে। কে বলেছে আমি পারি না? আমি ওকে ক্ষমা করে দিতে পারি। এরকম সো মেনি থিংস। সেকেন্ড রামধনুর রং উঠলো। থার্ড হচ্ছে ধ্বনি। এই আমি কথা বলতে, আমি সরি বলতে শিখলাম, আমি থ্যাংক ইউ বলতে শিখলাম। তো এই ধ্বনি বাজে কথা নয়, মানে এটা কিন্তু ওই 7টা স্বর্গের কথা, ডিভিনিটি। তো মানুষের মধ্যে দুটো সাইড আছে, তো রামধনু তখনই উঠবে মনে, যখন আমাদের এই জার্নিগুলো দিয়ে আমরা পেরোবো। তো এটা হলো 3 নম্বর। এবার থার্ড হচ্ছে, আজকাল না নিজের লেখা নিজে বুঝি না, আসলে 1000টা কাজ করতে করতে করে তো একদম জড়িয়ে যায়। এরপরে মারাত্মক একটা স্বর্গের একটা মারাত্মক লোকের কথা বলছে, ওটা বলছে মহরলোক। আজ না টাইম আমার একটু কম, বেরোতে হবে, একটু স্টাডি আছে আমাদের। তো মহরলোক এরপরে বলছে 4th। মহরলোকটা কি? মহরলোক এই যে দেখো একটা আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি হলো, এই তো আমি পারি, এই তো আমার খোঁজ আছে, এই আমার ধ্বনি এলো আমার মুখে, আমি বললাম আমার ধ্বনি এলো। 3 রকম রং এলো রামধনুতে। হাজার দুঃখের পরেও রামধনু উঠতে লেগেছে, অল্প অল্প করে রামধনু উঠছে। এরপরে হচ্ছে মহরলোক। বলছে একজন সাধু মানে কিন্তু এরকম নয় যে সবসময় ওই রকম, বেশ আমাদের ঠাকুর কিন্তু গেরুয়া নেননি, তো এর পিছনে প্রচুর কারণ আছে। তো সাধু মানে সৎ, আমি ভেঙে বলছি, আমি সহজ করে, যে একজন মানুষ, একদম সাধারণ মানুষ, যে একটা গোটা কল্প, আজকে না সময় নেই, আমার মনে হচ্ছে এই অবধি রেখে দেবো, আমি আবার কালকে বলবো। তো একজন মানুষ যে কিনা, যদিও সাধু হিসাবে স্টাডিটা রয়েছে, কিন্তু আমি যদি সাধু না ভেবে, আমি যদি ভাবি আমাদের মধ্যেই তো সাধুত্ব আছে, আমাদের মধ্যেই ডেভিলের সমস্ত পাওয়ার আছে, তো আমার মধ্যে আমি যদি সেই সৎ মানুষ হই, যার মধ্যে ধ্বনি এসে গেছে যে মানুষের কাজে আমি খারাপ কথা পারপাসফুলি বলবো না, আমি আমার ধ্বনিটা কাজে লাগাবো ভালো কথা বলার জন্য। আমি বলছে যে একটা জায়গায় বলা আছে যে এগুলো অনেকগুলো স্টাডিতেই যারা করে পেয়ে যাবে, যে যারা খুব টাকডুমাডুম কথা বলে, খুব খারাপ কথা বলতে হবে, বলছি ওরম নয়, ধ্বনিটাকে কাজে লাগাতে হবে। এগুলো ঠাকুরের ইয়েতেও রয়েছে, মানে কথাটা কাজে লাগাবো। ধ্বনিটা যেটা আমি পেলাম, সেটা আমি ওই তবে গিয়ে রামধনুর ওই হাজার কষ্টের মধ্যেও সেলফ অ্যাসিওরেন্স আছে, আসবে, যে ম্যাজিক্যাল মনে হবে।
বলছে বাবা এত কষ্টের মধ্যে আমি হাসতে পারছি কি করে, ওই ভিতরে ওই রামধনু উঠছে। তো এরপরে যেটা বলছিলাম মহরলোক, যারা এগুলো জানে এবং একটা গোটা কল্প তারা ওই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাটিয়েছে। যেরকম আমরা জানি হয়তো অনেকেই যে মানে অনেক সাধুও কিন্তু ঠাকুর মারাত্মকভাবে বলতেন যে যারা গৃহী তাদের 7 খুন মাপ, বা যারা জানে না তাদের 7 খুন। কিন্তু সাধুত্ব মানে সন্ন্যাস নেওয়ার পর মানে পদস্থলন মারাত্মক। তো হয় মানুষের বিভিন্ন রকম ইয়েতে হয়, কিন্তু এমন মানুষ যারা হয়তো কথার কথা বলছি, আমাদের ঠাকুরও তো গেরুয়া নেননি, আমি ওটাকে কানেক্ট করছিলাম যে এমন মানুষ যে ওই একটা গোটা কল্প এমনি আমরা যদি ডিকশনারিতে দেখি বা গুগল সার্চ করি, কল্প একটা বিলিয়ন অফ ইয়ার্স, মানে যেটা আমি কাউন্ট করতে পারবো না, মানে এত। কিন্তু আমি কল্পটাকে যদি ভেঙে ওই সমুদ্রের এক আজলা জলের মতো বলি, তাহলে কল্প মানে হচ্ছে ভেঙে নিলে কল্প হচ্ছে আমাদের জীবন। একটা দিন একটা কল্প ভাবতে পারি যে আজকের দিনটা আমি এত সুন্দর করে কাটালাম, যে আমি আমার ভুলক, আমি মানুষ, আমি ব্লেসড, আমি আমার জীবনটাকে অহেতুক খরচা করতে পারি না, এই বোধ রামধনু উঠছে। তারপরে হচ্ছে ভূবর লোক, মানে আমি আমার ভিতরটা অন্তরিক্ষের মতো আমি খোঁজ নিতে পারি। কে বলেছে আমি সবসময় খারাপ কথা বলি? আমি আজকে এই মুহূর্ত থেকে খারাপ কথা বলা বন্ধও করতে পারি, মানুষের জন্য ভালো কাজে আমার কথা। এই তারপর থার্ড এলো ধ্বনি, আমার কথা যখন মানুষের ভালো কাজে, নাহলে আমি বলবোই না কথা, আমি চুপচাপ থাকবো। সব কথা আমাকে কে উত্তর দেয় না নাই হলো, কিন্তু আমি জানবো, আমার ঈশ্বর জানবেন, কেন আমি আমার ধ্বনি অকাজে লাগাচ্ছি না। এই আমার থার্ড ইয়ে। এরপরে কি? এরপরে যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম সেটা হচ্ছে মহরলোক। এই করতে করতে এই মহরলোক যখন আমার ওই আন্ডারস্ট্যান্ডিং এলো, আজকের দিনটা আমি এভাবে কাটালাম। এই আমার ওই একটা কল্প তোমরা বলতে পারো আমরা কি কল্প দেখেছি? আমরা গত জন্ম আমরা দেখিনি তো, তাহলে কি করব? তাহলে আজকের দিনটা যদি আমি ওইভাবে কাটাতে পারি, তাহলে হচ্ছে ওই মহরলোক কানেক্ট করা। 4th রামধেনুর কালার উঠবে, ভিতর থেকে এত আনন্দ হবে না, হয়তো হাজার কষ্ট হয়। যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি জানি না তোমাদের বোঝাতে পারবো কিনা, মানে কোভিডের পর থেকে আমাদের লাইফটা কিন্তু আর আগের মতো নেই। মানে আগে যদি 100 ভাগ কাজ করতাম, এখন 300 ভাগ কাজ করতে হয়। তো এরকম, কিন্তু তার মধ্যেও না একটা হাসি, তার মধ্যেও একটা আনন্দ, তার মধ্যেও মানে সব আমি দেখেছি। আমার এটা মারাত্মক। আমি আরেকদিন তোমাদের বলবো যে আমার প্রার্থনায় আমি একটা মোড চেঞ্জ করেছিলাম, তো বহুকাল আগের কথা বলছি। তারপরে কিন্তু আমার জীবনটা না বদলে গেছে। মানে এই যে সাফারিংয়ের কথা বলছি, আমার আরও সাফারিং এসছে। মানে বলছে না যে আমার তো সবই আছে, আমি কি চাইবো? তখন গুরু বলছেন যে তাহলে সাফারিং চা। যখন সাফারিং আসবে তখন অন্য লোকের সাফারিং বুঝবি। যতক্ষণ কমফর্ট জোনে আমরা থাকি না, তখন বুঝতে পারি না যে কাকে সাফারিং বলে। তো যাই হোক, এই মহরলোক মানে হচ্ছে আজকের গোটা দিনটা আমি ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে কাটিয়েছি। কাউকে ভালো কথা, কাউকে প্রয়োজনে ভালো কথা বলেছি, আমি সবসময় নিজের একটা খোঁজে থেকেছি। তারপরে যখনই আমি সাকাম হয়ে যাচ্ছি বা যখনই আমি ডুব দিয়ে দিচ্ছি আমার নেগেটিভ লাইফ স্টেটে, কাউকে খারাপ, তখনই আমি নিজেকে আবার তুলে, ওটাকে বলছে মহরলোক। এটা হচ্ছে আরেকটা কালার রামধনুর। এই করে করে একটা সময় দেখবো হাজার কষ্টের মধ্যেও কোথাও একটা সেলফ অ্যাসিওরেন্স, কেউ আমায় বলে যাচ্ছে না যে কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। ভিতর থেকে ওই আলোটা, ওটা আমার মনে হয় ওই রামধনু। মানে দেখি তো কটা বাজে, তারাও 1 সেকেন্ড, আর সময় নেই, এবার বেরিয়ে যেতে হবে। তো এর পরেরটা হচ্ছে, আচ্ছা একটু বলে দিই, দাঁড়াও। তো এর পরেরটা হচ্ছে জনলোক। এই যে 4টে আমার সেকশন অফ আইডিয়াস আমার হলো, প্রথমেই তো আর ওই অ্যাওয়েকেনিং হয় না, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন করতে করতে একটা নেশা হয়। কারুর না হয় না, কারুর আমি দেখেছি আমার জীবন দিয়ে, কারুর কিছুদিন করার পর তারা ছেড়ে দেয়, ওটা মারাত্মক। কিন্তু যারা ব্লেসড, যাদের ঈশ্বরের কাছে না প্রার্থনা করতে হয় যে আমাকে এর মধ্যে রেখো। এগুলো সব ঠাকুরের, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তো রয়েছে, যে যেরকম স্বামীজিকে ঠাকুর পাঠিয়েছিলেন, ঠাকুর নিজে চেয়ে দিতে পারতেন, করেননি, বলেছে তুই যা, এরকম। তো এক একজনের এক কোনো সময় লাগে আসলে। তো এরপরে হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরের যে কালার বলতে পারি আমরা, পরের যে রামধনুর কালার, সেটা হচ্ছে জনলোক। এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যখন আমি মানুষের দিকে তাকাবো, মানে আগে যে আন্ডারস্ট্যান্ডিং আমি তাকাতাম, সেখানে মানুষের ভুল ধরা, কে আমাকে ভালো বললো না, কে আমায় অ্যাটেনশন দিল না, তাতে আমার কিছু যায় আসে না। ওই যে নজরটা, ওই নাজারিয়াটা আমার যে চলে আসে, দ্যাট উড বি আ ডিফারেন্ট কাইন্ড অফ কালার। মানে
আমার যখন কাউকে আমি কারো কিছুতে আমার খারাপ লাগছে না, বা আচ্ছা ঠিক আছে ও যখন করেছে নিশ্চয়ই কিছু কারণে, কেননা আমি দেখেছি আমি খুব জাজড হই, আমার কথা বলছি। আমি যখন কমেন্টের উত্তর দিই না, বা আমি কোনো হোয়াটসঅ্যাপে ধরো যোগাযোগ করছি না বা কিছু, কেননা প্রচুর জিনিস নিয়ে থাকতে হয়। তো আফটারঅল তো সাধারণ মানুষ, যতই পড়াশোনা করি আফটারঅল তো একটা সংসারী মানুষ। এবার আফটারঅল আমার আশেপাশে লোকজন একটা এক্সপেকটেশন থাকে, সেটা যখন মিট করতে পারি না, কেননা আমার কমিটমেন্টটা অন্য জায়গায়। আমার কমিটমেন্টটা আমার মেন্টরের কাছে, যে আমার দিনগুলো আমি কিভাবে কাটাবো। রোজ আমার একটা অন্তরিক্ষের খোঁজ চলে, কি শেয়ার করব মানুষকে, ওই একটা নেশা, যে আমি কোনো খারাপ কিছু করতে হবে বলে করে দিলাম, ওরম না করি কিছু, যেন মানুষকে এই যে একটা নেশা, এটার থেকে না আমি অনেক সময় এইগুলোর থেকে বিরত থাকি। তখন আমি জাজড হই যে বিভিন্ন কারণে, কিন্তু বিশ্বাস করো আমার রাগ হয় না, আমার বিরক্তি আসে না, এগুলোতে আমার কিছু বিরক্তি আসে না, আমার বিরক্তি অন্য জায়গায় আসে। তো আমি এগুলো চেক করি নিজে, তখন না ভিতরে একটা রামধনু ওঠে, এই আরেকটা কালার, মানে খারাপ কথা বলছে হয়তো, বা আমাকে আমি বুঝতে পারছি যে অনেক কারণে, আমি অত ইয়েতে যাচ্ছি না, আমি জাজড হচ্ছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমার তাও রাগ হয় না, আমার স্নেহ, আমার মায়া, মমতা, আমার কিছুই কম হয় না। আমি হয়তো অন্যভাবে সেটাকে ট্যাকল করি, কিন্তু আমার ভিতরে কিন্তু সেই ঠাকুর বলতেন না, মানে তখন না বুঝতাম না, যখন ঠাকুর বলতেন যে তুই তো আনন্দময় পুরুষের সন্তান, তুই তো তোর গুরু আনন্দময়, মানে ঠাকুর নিজের কথা বলতেন যে তোরা আনন্দময়, সেই মা গো আনন্দময়ী নিরানন্দ করোনা। সত্যি মা কিন্তু নিরানন্দ করে না, করি আমরা এই একটা স্বর্গের ছোঁয়া জানি না, সব কিন্তু ঠাকুর শিখিয়ে গেছেন, কিন্তু আমরা নিই না, আমরা 2 দিন নিই, 4 দিনের দিনই নিই না, তাহলে কি করে মা নিরানন্দ দেয় না, মা আনন্দই দেয়, কিন্তু আমরা নিতে পারি না। তখনই যেই জাজড হই, সঙ্গে সঙ্গে আমার আনন্দ ফুস, ওটা হলে চলবে না, না হলে কিন্তু রামধনু উঠবে না। তো ওটাতেও আমাকে ওই থাকতে হবে। তো এটা হলো জনলোক, যখন আমি ওই অ্যাওয়েকেনিংয়ের দৃষ্টি দিয়ে মানুষকে দেখছি। তো এরপরে হচ্ছে তপলোক, কন্টিনিউয়াসলি নিজের সাথে নিজের একটা তপস্যা। এই যে বললাম নিজের সাথে নিজের, মানে এই তপস্যায় কিন্তু মানে ঠাকুর বলতেন না যে সাধন করতে হয় গোপনে, তো এই সাধনটা কিন্তু গোপনে, মানে নিজের সাথে নিজে, এটা বাইরে কেউ জানছে না। এখানে যে আমার ধ্বনি উৎপন্ন হচ্ছে, এখানেও ধ্বনি আসছে। আমি যখন তপস্যায় থাকছি নিজের সাথে, তপস্যা মানে আমি যে একদম বসে করছি তা না, আমার জীবনটাই তপলোক, মানে অ্যাজ ইফ কী বলবো, মানে আমি যখন রান্না করছি সেখানেও কনসিয়াসনেস, আমি গুনগুন করে গান গাইছি, বা আমার মনটা যদি খারাপ হয় সেই সময়টা আমি অ্যাভয়েড করছি রান্না করার, সেই সময়টা হয়তো ওই মন খারাপ নিয়ে রান্না করব না, বা চুলটা খুলে আমি রান্না করছি না, বাই চান্স চুল যদি পড়ে, মানে শুড বি কনসিয়াস, মানে কাউকে একটা চিৎকার করতে করতে এই করো হ্যাঁ করো করতে করতে করছি না, ওই যে তপলোক। কেননা আমার জীবনটাই তপস্যা, আমি আমার কাজের লোকের সাথে চিৎকার করে করে কথা বলছি আর রান্নাটা আমরা রান্না করছি, তো তখন না ভয় লাগে এরকম যদি কেউ করে। এটা তো সব গুণ ট্রান্সেন্ড করছে খাবারে, আর খাবারের মধ্যেই কিন্তু, যার জন্য মা ঠাকুর খাবারের ওপর খুব মানে দিয়ে গেছেন ইম্পর্টেন্স, কি খাবে, সৎ খাবার খেতে। সৎ খাবার মানে আমরা ভাবি বোধহয় না, সব থেকে সৎ খাবার মানে সব থেকে নিরামিষ যদি বলো, তাহলে হচ্ছে এই পবিত্রতার সাথে বানানো, এবং যখন আমি গ্রহণ করছি সেটাও পবিত্রভাবে আমি গ্রহণ করছি। অনেকে আছে খাবার খেতে খেতে নিন্দা করছে, পরচর্চা করছে, তো এটা তো আর যাই হোক সাত্বিক খাবার হতে পারে না। আমরা বাইরেটা দেখি, যেরকম আমরা অন্তরিক্ষ বাইরে খুঁজি, তো তাহলে কোনোদিনও রামধনুর খোঁজ আমি পাবো না। তো সেটাই বলছি। তো এটা হচ্ছে আমার ওই তপলোক, আমি কন্টিনিউয়াসলি কিন্তু একটা তপস্যায় আছি, সেটা দেখছে না মানুষ কিন্তু দেখছে না, কারণ আমি তো ধ্যানে বসছি না আলাদা করে, না ও না এখন ধ্যানে বসেছে, ওরম নয়, আমি অলওয়েজ মানে অ্যাভেলেবল, তোমরা যখন আমাকে দরকার হবে, কিন্তু আমার জীবনটা তপস্যা, আমার কথাগুলো তপস্যার, আমার শোনাটা তপস্যার। ও এই করেছে, ও না ওর বউ না এই বাড়িতে এই করেছে, ও না এই করেছে, শুনছি না, কারণ আমার কানের মধ্যে সেই তপলোকের একটা পর্দা দেওয়া। কেননা আমিও লোভী, মানে বলছে না যে লোভটাও
একটা হচ্ছে হায়ার সেলফের লোভ, একটা হচ্ছে লোয়ার সেলফের। আমার লোভটা হচ্ছে এমন, আমি আমার কথা বলছি না, আমি 7 স্বর্গের কথা বলতে গিয়ে বলছি, রামধনু তখনই উঠবে যখন আমি জীবনটাই তপস্যায় থাকবে, এবং যখন আমার লোভটা হবে রামধনু ওঠানো, এবং রামধনু যে ওঠানো যায় হাজার কষ্টের মধ্যেও, যে সেলফ অ্যাসিওরেন্স আনা যায়, সেটাই রামধনু মানে আমার জন্য। আমি জানি না তোমরা সহমত হবে কিনা। তো এটা এরপরে লাস্টে যেটা বলছে সেটা হচ্ছে সত্যলোক। সত্যলোক হচ্ছে সত্য কথা বলা নয়, মানে সত্যলোক শুনলেই মানুষ ভাবে ওদের সব সত্যি কথা বলা। আজকে তো আমরা রয়েছি এইরকম জায়গায় যে সেই অশ্বত্থামা হত ইতি গজ বলতে হয়েছিল সেই যুগে। তো মিথ্যা নয়, আমরা সতে থাকি, আমরা সত্যে থাকি, মানে আমার জীবনটা সত্যে, আমি প্রিটেন্ড করি না। আমি যেটা করি সেটা আমার জীবন দিয়ে করি, যেটা করি না সেটা বলি না। এইটা হচ্ছে সতে থাকা, যেটা আমি করি না। মানে আমি ভগবানের কাছে জপ ধ্যান করছি, কিন্তু ভগবানের কাছে যখন জপ ধ্যান করছি আমার মনে একরাশ অভিমান, এ আমার দিল না, ও আমারটা এই করলো না। সাত্ত্বিক কী করে হয়? রামধনু কি করে ওঠে? রামধনু বাইরে থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে না, আমাকে নিজেকে চেক করতে হবে। তবে গিয়ে যে ধ্বনিটা বেরোবে, ওই ধ্বনিটা বেরোবে ওই মানে মঙ্গলময় ধ্বনি। মানে ঠাকুর বলছেন না যে আনন্দময়, প্রত্যেকটা কথা ঠাকুর যে বলে গেছেন ছোটবেলায় বুঝতে পারিনি, আজকে বুঝতে পারি। ওই আনন্দময় যদি আমরা হতে পারি, ওই অন্তরিক্ষের খোঁজ যদি থাকে, ওই মহরলোকের যদি আজকের দিনটা যেরকম কালকে তোমাদের বলছিলাম, সোমা বলছিল আমাকে যে ইস দিদি ভুল হয়ে গেল, ভুল, এই যে খোঁজটা বলছে না যে পড়ে যাওয়াটা, আমরা তো সাধারণ মানুষ, ভুল করাটা বলছে সেরকম অপরাধ না, কিন্তু ভুলে থেকে যাওয়াটা অপরাধ। আমি আজকেও ভুল করলাম, আমি কালকেও, আমার নিজেকে সংশোধন করার আমার ইচ্ছে নেই, তাহলে কিন্তু 7 রঙা রামধনু মনের বাইরে উঠবে। বাইরে তো প্রকৃতি তো সবই আমাদের রোজই দেখায়, আমার সামনে আয়না ধরে, কিন্তু আমার মনে ওঠাতে আমি পারবো না, কিন্তু মনে ওঠানো যায়। তো আমি আমার জাস্ট কি বলবো, মানে আমার যেটা উপলব্ধি বলো বা আমার যেটা জীবনের সঙ্গে কানেকশন যেটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, চটচট করলাম। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানেই আছো আর যাই করো না কেন, কজে থেকো। টাটা।